আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র, কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? তুরস্কের দোকানের বিরুদ্ধে ফের বিদ্রোহের ষড়যন্ত্রে ব্যাপক ধরপাকড়, ৬৫ সেনা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার। ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলে আবারও হুতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ফিল্ড মার্শাল উপাধি দেওয়ার পাক সেনা প্রধানকে কটাক্ষ, তাকে রাজা উপাধি দেওয়া উচিত ছিল বললেন ইমরান খান। সীমা পেরিয়ে গেল ইসরায়েল, কূটনীতিকদের উপর হামলায় ক্ষুব্ধ গোটা ইউরোপ। শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন, মোদীকে খোঁচা রাহুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার দাবি করলেও ইরান যা করছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের হাতে বর্তমানে 60% বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অল্প সময়ে 6টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। এমন সময় প্রশ্ন উঠেছে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র, কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টায় লিপ্ত। কেউ কেউ দাবি করছেন ইরানের হাতে কমপক্ষে 6টি পরমাণু অস্ত্র রয়েছে বা খুব অল্প সময়ের মধ্যে বানাতে পারবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অপরদিকে ইরানও বসে নেই, সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে IRGC। মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র সৌদি আরব ইতিমধ্যেই জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারাও চুপ বসে থাকবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, নিঃসন্দেহে ইরান পারমাণবিক বোমা তৈরি করলে আমরাও যত দ্রুত সম্ভব সেই পথ অনুসরণ করব। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের উপর চাপ সৃষ্টি করতে পরোক্ষ আলোচনায় বসেছে হোয়াইট হাউস ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, সমঝোতা হলে পারমাণবিক পদক্ষেপ থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের নির্দেশনা অমান্য করে ইসরায়েল ইতিমধ্যেই ইরান সীমান্তে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সামরিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে ইরানকে চাপে ফেলে নতুন করে পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ। এছাড়া সম্প্রতি দ্য গার্ডিয়ান সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহযোগিতার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করছে তেহরান। অন্যদিকে নিজস্ব পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্পর্কে কখনোই বিশ্ববাসীকে স্পষ্ট ধারণা দেয়নি ইসরায়েল। এই বিষয়ে IAEA নীরব। তবুও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা কখনোই ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেব না। জাতিসংঘের পরমাণু সংস্থা বিষয়টি কূটনৈতিক সমাধানের জোর দিচ্ছে, তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে ইরান অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে, যা মধ্যপ্রাচ্যে নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে। তুরস্কের দোকানের বিরুদ্ধে ফের বিদ্রোহের ষড়যন্ত্রে ব্যাপক ধরপাকড়, 65 সেনা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার। তুরস্কের বিতর্কিত বিদ্রোহী ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেন সংশ্লিষ্টতার অভিযোগে ফের ধরপাকড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার সকালে 65 জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গুলেনকে 2016 সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে আসছে আঙ্কারা। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানায়, তুরস্কে সম্প্রতি বিদ্রোহের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দেশটির সশস্ত্র বাহিনীর 56 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও 7 জন পলাতক রয়েছেন। অন্যদিকে হলক টিভি জানায়, ইস্তাম্বুল সহ বিভিন্ন জায়গা থেকে 9 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আনাদুলুর প্রতিবেদন অনুযায়ী ইস্তাম্বুলকে কেন্দ্র করে 36টি প্রদেশে চালানো অভিযানে 63 জন সক্রিয় সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যার মধ্যে 56 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হলক টিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর 6টা থেকে এই অভিযান শুরু হয়, যার আওতায় বিমান বাহিনী, জেন্ডারমারি, স্থল এবং নৌবাহিনীর সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের লক্ষ্য ছিল তথাকথিত FETO অর্থাৎ
ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন। এই এফএটিও বলতে তুরস্ক সরকার গুলেন হিমজত আন্দোলনকে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ফেতুল্লাহ গুলেন একটা সময় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন, তবে পরে তাদের সেই সম্পর্কের চরম তিক্ততায় পৌঁছায় এবং গুলেনকে 2016 সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দায়ী করে তুর্কি সরকার। গুলেন 2024 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন, যদিও তিনি জীবনভর অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে গেছেন। গুলেনের মৃত্যুর পরও তুরস্ক সরকার ঘোষণা করে যে তার অনুসারীদের বিরুদ্ধে অভিযান বিশ্বজুড়ে অব্যাহত থাকবে। ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষে নেওয়ার অভিযোগ তুলেছে নেতানিয়াহু। অভিযোগ তুলে তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অন্য নেতারা ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ নিচ্ছেন। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলার প্রতিক্রিয়ায় এক ভিডিও প্রকাশ করে এই অভিযোগ করেন তিনি। খবর বিবিসির। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামাসের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ফ্রান্স ও কানাডার নেতাদের বিরুদ্ধেও হামাসকে সমর্থনের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলা নিয়ে নেতানিয়াহু বলেন, মার্ক কার্নি ও ইমানুয়েল ম্যাক্রো চান হামাসের সদস্যরা টিকে থাকুক। ডাইনিং স্ট্রিট নেতানিয়াহুর ওই অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ওয়াশিংটন ডিসির ওই হামলাটিতে কিয়ার স্টারমারের নিন্দার উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। একটি পোস্টে কিয়ার স্টারমার ইহুদি বিদ্বেষীদের নিন্দা করেন এবং এটি নির্মূলের কথা বলেন। সোমবার গাজায় বর্ধিত আগ্রাসন ও উপত্যকাটিতে মানবিক সহায়তা উপকরণ পৌঁছাতে বাধা দেওয়ায় ইসরায়েলের সমালোচনা করে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। এছাড়া ইসরায়েল যদি আগ্রাসন না থামায় তাহলে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ারও হুমকিও দেওয়া হয়। নেতানিয়াহু বলেন, হামাস ইসরায়েল ও ইহুদি জাতিকে ধ্বংস করতে চায়। তিনি আরও বলেন, আমি বুঝতে পারছি না এই সহজ সত্য কিভাবে বিশ্ব নেতারা এড়িয়ে যান। নেতানিয়াহু বলেন, হামাস যখন আপনাদের ধন্যবাদ জানাচ্ছে তখন বলতেই হয় আপনারা ন্যায় বিচারের পক্ষে নন। সূত্র বিবিসি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, শুক্রবার সকালে তেল আবিব এবং কেন্দ্রীয় অঞ্চলের অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি রুখে দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি প্রতিক্রিয়া পরিষেবা জানিয়েছে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে হুথি জানিয়েছে, ইসরায়েলের লথ বিমানবন্দরকে লক্ষ্য করে বেন গুরিয়ন নামের একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে, যা হাইফা এলাকায় অবস্থিত। এই হামলায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুতির দাবি, অভিযানটি সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে, যার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। হুথি আরও জানিয়েছে, তাদের অভিযান চলমান রয়েছে। গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। হুথি বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পর দুপুরে ইসরায়েলে তারা আরেকটি হামলার ঘোষণা দেয়। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল মাসিরাহ টিভিকে সম্প্রচারিত এক বিবৃতিতে ভোরবেলা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সারি আরও দুটি ড্রোন হামলার দায় স্বীকার করেছেন। একটি তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, অন্য ড্রোনটি আক্রমণ করেছে হাইফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে। সূত্র প্রেস টিভি। পাকিস্তান বর্তমানে জঙ্গল আইন দিয়ে শাসিত হওয়ার সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শালের পরিবর্তে রাজা উপাধি দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং কারাবন্দী নেতা ইমরান খান। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে মন্তব্য করেছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বড় ভূমিকা রাখায় গেল মঙ্গলবার জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তা যিনি এই পদ পেলেন। ইমরান খান তার পোস্টে লিখেছেন, মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। যদিও সত্যি বলতে তাকে রাজা উপাধি দেওয়াটাই বেশি উপযুক্ত হতো, কারণ বর্তমানে দেশ জঙ্গলের আইন নিয়ে শাসিত আর জঙ্গলে কেবল একজনই রাজা আছেন। 2023 সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা এই পিটিআই নেতা আরও বলেন, তার সঙ্গে চুক্তি হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। বলেছেন, কোনো চুক্তি হয়নি, কোনো সংলাপও চলছে না, এগুলো ভিত্তিহীন মিথ্যা। তবে সত্যিই পাকিস্তানের স্বার্থ এবং ভবিষ্যতের কথা চিন্তা করে থাকলে সামরিক প্রতিষ্ঠানকে তার সঙ্গে খোলাখুলিভাবে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন ইমরান। পোস্টে তিনি লিখেছেন,
দেশ এখন বহিরাগত হুমকি, সন্ত্রাসবাদের উত্থান এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আগে কখনো নিজের জন্য কিছু চাইনি, এখনও চাইব না। ভারতের আক্রমণ সম্পর্কে শেহবাজ শরীফ সরকারকে সতর্ক করে ইমরান খান বলেন, তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, পাকিস্তান এখন এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে আইন কেবল দুর্বলদের জন্য প্রযোজ্য, ক্ষমতাশীলদের জন্য নয়। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদে পদোন্নতি নিয়ে পিটিআইতে বিভক্তি দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম দ্য ডন। সীমা পেরিয়ে গেল ইসরায়েল, কূটনীতিকদের ওপর হামলায় ক্ষুব্ধ গোটা ইউরোপ। পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলায় উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ইউরোপের একাধিক দেশ এরই মধ্যে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে। ইউরোপীয় কূটনীতিকরা চলমান সংঘাত পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিম তীরে অবস্থান করেছিলেন। সেই সময়ে হামলার শিকার হন তারা। এই ঘটনায় ইসরায়েলি প্রশাসনের নিন্দা জানিয়েছে পশ্চিমা নেতারা। বিশেষ করে ফ্রান্স ও জার্মানির কড়া বার্তা, কূটনৈতিক নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় নিতে হবে ইসরায়েলকে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসব প্রতিক্রিয়াকে ভুল ব্যাখ্যা বলে অভিহিত করেছেন। তার দাবি, পশ্চিমা দেশগুলো একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নিচ্ছে, যা ইসরায়েলের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ইসরায়েল উত্তেজনা যেভাবে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছে, তাতে এই হামলা ঘটনা বিশ্ব কূটনৈতিক মহলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, কূটনীতিকদের টার্গেট করে ইসরায়েল এবার যেন সীমা ছাড়িয়ে গেল। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানো সহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। এমন অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি মোদীকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্ত কেন গরম হয়? মূলত শরীরে নয়, আমার শিরায় সিঁদুর টকবক করে ফুটছে। মোদির এমন বক্তব্যের জবাবে রাহুল এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বৃহস্পতিবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সীমান্তের কাছে রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদী বলেছেন, রক্ত নয়, তার শিরায় টকবক করে ফুটছে সিঁদুর। তিনি দাবি করেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটে নিয়েছে ভারত। আর এরপরই প্রধানমন্ত্রী মোদীকে ফের খোঁচা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শুধুমাত্র ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান মোদী। রাহুল বলেন, একমাত্র ক্যামেরার সামনেই প্রধানমন্ত্রী মোদীর রক্ত গরম হয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। তাতে তিনি লেখেন, মোদীজি, ফাঁকা বক্তব্য দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন, ট্রাম্পের কাছে কেন মাথা নত করলেন এবং ভারতের স্বার্থ বিসর্জন দিলেন, কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টকবক করে আপনি ভারতের সম্মানের সাথে আপোষ করলেন। রাহুলের মতোই প্রায় একই ভাষায় মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র সিনেমা এবং ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র, কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? তুরস্কের দোকানের বিরুদ্ধে ফের বিদ্রোহের ষড়যন্ত্রে ব্যাপক ধরপাকড়, 65 সেনা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার। ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলে আবারও হুতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ফিল্ড মার্শাল উপাধি দেওয়ার পাক সেনা প্রধানকে কটাক্ষ, তাকে রাজা উপাধি দেওয়া উচিত ছিল বললেন ইমরান খান। সীমা পেরিয়ে গেল ইসরায়েল, কূটনীতিকদের উপর হামলায় ক্ষুব্ধ গোটা ইউরোপ। শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন, মোদীকে খোঁচা রাহুলের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।